তখন উত্তম আমাদের বাড়ির প্রায় ঘরের ছেলে হয়ে উঠেছেন। অত বড় বাড়ির ছেলে আমাদের এই ভাড়া বাড়িতে এসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে যেতেন। আমার মায়ের হাতের বাঙাল রান্নার খুব ভক্ত ছিলেন যে উত্তমদা। মায়ের হাতের ডালের বড়ার ঝাল যে না খেয়েছে সে বুঝবেই না কি অপূর্ব স্বাদ তার। কিংবা ঘরে কিচ্ছু নেই, শুধু একটু মানকচু পড়ে আছে, মা সর্ষে আর নারকেল দিয়ে মানকচু বেটে আমাদের পাতে দিতেন। আমরা তো এক থালা ভাত ওই মানকচু বাটা দিয়েই সাবার করে দিতাম। উত্তমদা এলে মা এরকমই সামান্য জিনিস অসামান্য করে পরিবেশন করতেন। মনের বন্দরে দাঁড়িয়ে নোয়ার গল্প জাহাজ এখন শুধু গল্পের সাগরে পাড়ি দেওয়ার অপেক্ষা। এই ছাড়লো গল্প জাহাজ, উঠে পড়ুন শিগগিরই। রকমারি গল্পের 7 সমুদ্র পেরিয়ে চলুন আমরা যাই অনন্য এক আনন্দ সাগরে। নোয়ার গল্প জাহাজ। আরেকটা কথা না বললেই নয়, এই যে আমার দিনগুলো তুলোর বলের মতো ভেসে ভেসে চলছিল, তার পিছনে আরো একটা কারণ ছিল। উত্তম কুমারের কাছে অন্তত এই একটা ব্যাপারে আমার চিরঋণ থাকবে। তাহলে এই যে আমার যৌবনের অনেকটা সময় এক অপার মাধুর্য ভরিয়ে দিয়েছিলেন। এই প্রথম কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের আত্মকথন সত্যি সাবিত্রী, নির্মাণ লীনা গঙ্গোপাধ্যায়। পৌষ ফাগুনের পালা। দিনগুলো তখন যেন হাওয়ার আগে উঠছিল। আকাশে বাতাসে তখন যেন জাদু মুহূর্ত তৈরি হয়ে যেত অবিরাম। কোনো দেবীর বরে আমিও যেন এক অদৃশ্য ডানা পেয়েছিলাম। তাই সেই সব দিনে আমি না কখনো হেঁটে বেড়াতাম না, সব সময় উড়ে উড়ে চলতাম। তাই বলে কি কোনো অলৌকিক জাদুমন্ত্রে তখন আমাদের বাড়ির সব অভাব মিটে গিয়েছিল? তা নয়। তখন আমার মোটামুটি একটা রোজগার হচ্ছিল ঠিকই, কিন্তু সে আর কটাই বা টাকা। ওই টাকায় আমাদের বাড়ির অতগুলো লোকের ভরণ পোষণ জোগানো কি আর চারটিখানি কথা? তবে সংসারের হাজারটা ছিদ্র তখন মেরামত করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল, এইটুকু বলতে পারি। আমাদের বাড়ির সকলের সঙ্গে সকলের সম্পর্ক এমনই অটুট ছিল যে এর শতগুণ অভাবও আমাদের নিজেদের মধ্যে কখনো বিচ্ছিন্নতা আনতে পারেনি। বরং আমার তো মনে হয় ওই ধারাবাহিক অভাবকে আমরা পরিবারের সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত ধরে শক্ত হয়ে সোজা দাঁড়িয়ে মোকাবিলা করেছিলাম বলেই আমাদের বন্ধন এত দৃঢ় হয়েছিল। আমার একটা দিনের জন্যও মনে হয়নি আমার টাকায় সংসার চলছে বলে আমি কারো মাথা কিনে নিয়েছি। বাড়ির শাসন, বিশেষ করে বাবার তৈরি করা কঠোর নিয়মানুবর্তিতা মানতে আমার কখনো মনে কোনো প্রশ্ন জাগেনি। উল্টে মনে হতো এটাই তো স্বাভাবিক, এমনই তো হওয়ার কথা। সবকিছু মিলেমিশেই বাড়িতে এক নিরন্তর শান্তি বজায় ছিল। হাসি, গল্প, গান, সিনেমার জগতের নানা রকম গল্প, এসবের মধ্যে দিনগুলো সত্যিই খুব ভালো কাটছিল তখন। আর আমি তো তখন নায়িকা, একের পর এক সিনেমা করছি, বেশ নামডাকও হচ্ছে। তবু মায়ের হাতে ডাল ভাত মাছের ঝোল খেয়েই মনে হতো অমৃত খাচ্ছি যেন। স্টুডিওয় কতজন কত রকম খাবার আনতো, কিংবা অর্ডার দিয়ে কত রকম খাবার আনতে বলতো একে ওকে। আমার খাবার কিন্তু মায়ের হাতের ওই সাধারণ ডাল ভাত। কখনো মনে হয়নি এতে আমার নায়িকার মহিমা ক্ষুণ্ণ হচ্ছে। সহকর্মীদের কতজনের কত রকম মেজাজ দেখেছি, প্রোডাকশনের লোকের সঙ্গে দুর্ব্যবহার দেখেছি, অথচ আমি আবার এদের সঙ্গেই আত্মীয়তা বোধ করতাম সব থেকে বেশি। তার কারণ হয়তো এদের অভাব অভিযোগের সঙ্গে আমি নিজেকে মেলাতে পারতাম। এই মানুষগুলো আমার চেনা, অথচ স্টুডিওয় যাদের সঙ্গে কাজ করতাম তাদের জগৎ আমার কাছে অনেক অচেনা। এই সব কিছু মিলেমিশেই চলছিল। আর একটা কথা না বললেই নয়, এই যে আমার দিনগুলো তুলোর বলের মতো ভেসে ভেসে চলছিল, তার পেছনে প্রধান কারণ উত্তম কুমারের কাছে অন্তত এই একটা ব্যাপারে আমার চিরঋণ থাকবে। তাই যে আমার যৌবনের অনেকটা সময় এক অপার মাধুর্যে ভরিয়ে দিয়েছিলেন তিনি সেই মানুষ যে আমার লড়াইটাকে অনেক সহজ করে দিয়েছিল। আমি মানুষটাকে দিনে দিনে
একটু একটু করে ভালোবেসে ফেললাম। প্রথমে ছিল মুগ্ধতা। ওই মুগ্ধতা যে কখন এক গভীর ভালোবাসায় মিলেমিশে একাকার হয়ে গেল তা আমি নিজেও বুঝতে পারিনি। তবে এই ভালোবাসার বোধ একদিনে আসেনি, অনেক দিন ধরে একটু একটু করে পরিণতি পেয়েছে। আর সেই জন্যই বোধহয় তা আমার মন থেকে আজও মুছে যায়নি। অমলিন এক অনুভূতি হয়ে মনের গহীনে রয়ে গিয়েছে আজও। তখন উত্তম আমাদের বাড়ির প্রায় ঘরের ছেলে হয়ে উঠেছেন। অত বড় বাড়ির ছেলে আমাদের এই ভাড়া বাড়িতে এসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে যেতেন। আমি হয়তো শুটিংয়ে আর ওর শুটিং নেই, উনি চলে আসতেন আমাদের বাড়ি। আমার মায়ের হাতের বাঙাল রান্নার খুব ভক্ত ছিলেন যে উত্তমদা। আর কথা কে না জানে, কচু ঘিঁচু থেকে শুরু করে শাক পাতা, যত সামান্য জিনিসই হোক না কেন, বাঙালদের রান্নার গুণে তা 5 তারা হোটেলের দামি দামি খাবারকে ম্লান করে দিতে পারে। আমার মায়ের হাতের ডালের বড়ার ঝাল যে না খেয়েছে সে বুঝবেই না কি অপূর্ব স্বাদ তার। কিংবা ঘরে কিচ্ছু নেই, শুধু একটু মানকচু পড়ে আছে, মা সর্ষে আর নারকেল দিয়ে মানকচু বেটে তাতে যখন সর্ষের তেল মাখিয়ে আমাদের পাতে দিতেন, আমরা তো 1 থালা ভাত ওই মানকচু বাটা দিয়েই সাবার করে দিতাম। উত্তমদা এলে মা এরকমই সামান্য জিনিস অসামান্য করে পরিবেশন করতেন। উত্তমদা ভোজন রসিক, কি তৃপ্তি করে যে খেতেন তা বলার নয়। আসল কথা, খাবারের থেকেও খাবারটা কত যত্নে আর আন্তরিকতায় পরিবেশন করা হতো সেটাই বোধহয় উত্তমদাকে সব থেকে বেশি টানত। ওই যে দিদিরা খাওয়ার সময় পাতের কাছে বসে পাখার বাতাস করতে করতে গল্প করতো না, মা কথায় কথায় ভুলিয়ে বেশি করে খাইয়ে দিত, ওতেই উত্তমদা যেন আমাদের বাড়ির সকলের কেনা হয়ে যেতেন। তার অশান্ত অতৃপ্ত জীবনের ভাণ্ডার উজাড় করে দিতেন আমার সোনাদির কাছে। উত্তমদা আমার সোনাদিকে প্রাণ দিয়ে ভালোবাসতেন। সোনাদিও উত্তমদাকে ভাইয়ের মতো নয়, একেবারে সন্তানের মতো স্নেহ করতেন। কতদিন শুটিং থেকে বাড়ি ফিরে দেখি উত্তমদা আমার সোনাদির কোলে মাথা রেখে শুয়ে আছেন, আর সোনাদি উত্তমদার চুলে বিলি কেটে দিচ্ছেন। মানুষটার জীবনে তো শান্তি ছিল না। একটু শান্তির খোঁজে উনি আমাদের বাড়ি ছুটে ছুটে আসতেন। আমাদের বাড়িতে আর কিছু না থাকলেও ওই একটা জিনিসের কোনো অভাব ছিল না। অথচ তখনও উত্তমদা আমাকে মুখ ফুটে বলেননি, সাবু তোকে আমি ভালোবাসি। আমাদের সময় মেয়েরা কোনো ছেলেকে নিজে এগিয়ে বলবে আমি তোমাকে ভালোবাসি, এ কল্পনাই করা যেত না। তার থেকে বরং মরে যাওয়া অনেক সহজ ছিল। অথচ আমাদের চোখ জানতো আমাদের ভালোবাসার কথা, আমাদের মন জানতো আমরা দুজন দুজনকে ভালোবাসি। দুজনেই দুজনের সামনে এসে দাঁড়ালে শরীরে বিদ্যুৎ তরঙ্গ বয়ে যেত। তবে আজ এই পূর্ণ বয়সে এসে আমি বুঝেছি উত্তমদার প্রতি আমার এই গভীর থেকে গভীরতর হয়ে ওঠা ভালোবাসার অন্যতম প্রধান কারণ ছিল সহানুভূতি। তার জীবনের অশান্তির কথা জানার পর থেকে বড় কষ্ট হতো মানুষটার জন্য। মনে মনে ভাবতাম এই মানুষটাকে আমি আমার সর্বস্ব দিয়ে শান্তি দেব। অথচ এই তীব্র আকর্ষণ আর অমোঘ ভালোবাসাই একদিন খাদের ধারে এসে দাঁড়ালো। আজ ভাবি কি বোকাই না ছিলাম সেদিন। ভানুদা আমার আর উত্তমদার ভেতরকার নিবিড় পছন্দের কথা জানতেন। ভানুদা মাঝে মাঝে আমাদের সিনেমা, থিয়েটার কিংবা রেস্তোরাঁয় নিয়ে যেতেন। আমাদের মধ্যে তখন তৃতীয় একজন থাকলে আমরাও স্বচ্ছন্দ হতাম খুব। দুজনে দুজনের মুখোমুখি হলে আমাদের কারো মুখেই কোনো কথা থাকতো না। সে এক অসহনীয় অবস্থা। তার মধ্যে ভানুদার মতো আপনজন থাকলে আমরা বরং একটু সহজ হয়ে কথাবার্তা বলতে পারতাম। সেদিন ভানুদা আমাদের একটা রেস্তোরাঁয় নিয়ে গেলেন। আমরা কেবিনে বসলাম। আমার জন্য খাবার অর্ডার দেওয়া হলো, আর খাবারের সঙ্গে এলো বিয়ারের বোতল। আমার তখন বদ্ধমূল ধারণা ছিল যে লোক মদ খায় তার থেকে খারাপ মানুষ আর কেউ হতে পারে না। এমনকি আমি একজন মাতালকে যতটা ঘৃণা করতাম, একজন খুনিকেও বোধহয় ততটা ঘৃণা করতাম না। আমি মদের বোতল দেখে অসম্ভব রেগে গেলাম। একাই বেরিয়ে আসতে চাইলাম। ভানুদা কোনো রকমে আটকালেন। উত্তমদা এর আগে আমাকে কোনোদিন এই অগ্নিমূর্তিতে দেখেননি। বললেন, আমরা তো মদ খাচ্ছি না, এটা তো বিয়ার। বিয়ার ঠিক মদ নয়।
আমি তখন আহত সাপিনীর মতো ফুঁসছি, চিৎকার করে বলে উঠলাম, ছি ছি ছি, আপনি মদ খান? আপনি এত খারাপ? ওই কোনোদিন বলেননি তো এর আগে? আপনি আর কোনো দিন আমার সঙ্গে কথা বলবেন না, কোনো দিনও আমাদের বাড়ি আসবেন না। আমার চিৎকারে রেস্তোরাঁর কর্মচারীরা ছুটে এলো। তারা ভাবছিল এই দুজন পুরুষ মানুষ বুঝি আমাকে অসম্মান করছে। ভানুদা অনেকক্ষণ মাথা নিচু করে বসে রইলেন। উত্তমদার অপমানে চোখ মুখ লাল। শেষ পর্যন্ত এক অসহায় রাগ আর ভয়ঙ্কর দুঃখে আমি অঝরে কেঁদে চলেছি। আমার সব স্বপ্ন যেন ভেঙে চুরমার করে দিল কেউ। উত্তমদা যেই হন, কোনো মদ খাওয়া লোকের সঙ্গে তো আমার সম্পর্ক হতে পারে না। একজন মাতালকে আমি কিছুতেই ভালোবাসতে পারি না। ভানুদা নিচু গলায় শুধু একটা কথা বলে যাচ্ছিলেন, সাবু, একখান কথা মনে রাখস, তোরা কিন্তু পাবলিক ফিগার, পাবলিক তগরে চিনে। এমন কিছু করস না যাতে পাবলিক ইমেজ নষ্ট হয়। কাল দেখবি খবরের কাগজে তব ছবি দিয়া আবল তাবল স্টোরি বাইর হইব। আমার মাথায় তখন এসব কথা ঢুকছে না। আমি শুধু মনে মনে বলে চলেছি, তুমি কেন এমন করলে উত্তমদা? কেন এইভাবে আমার সব স্বপ্ন ভেঙে দিলে? আমি যে তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম। আমার চোখের জল কিছুতেই থামে না। উত্তম কুমার বেয়ারাকে ডেকে বিয়ে মিটিয়ে দিলেন। বিয়ারের বোতল আর খাবার অমনি পড়ে রইল। এই প্রথম উত্তমদা বললেন, ভানুদা, তুমি ওকে বাড়ি পৌঁছে দিও। আমি এলাম। চলে গেলেন উত্তমদা। একবারও আমার দিকে পিছন ফিরে চাইলেন না। অথচ প্রত্যেকবার চলে যাওয়ার সময় উনি কতবার পিছন ফিরে চেয়ে চেয়ে দেখতেন। আমি মনে মনে বুঝে গেলাম উত্তমদা আর কখনো ফিরবেন না। আমি ভানুদাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলাম। ভানুদা বললেন, তুই উত্তমরে অপমান করছস। ও সব সহ্য করতে পারে, কিন্তু অপমান না। সারাটা পথ অঝোর কান্না কাঁদতে কাঁদতে বাড়ি ফিরলাম। এক লহমায় আমার জীবনের সব ঝাড়বাতি নিভে গেল। পলকে আমার জীবনটা গাঢ় অন্ধকারে ঢেকে গেল। মুখে বললেই কি ভোলা যায়? ভোলা কি অতই সহজ? যাকে উন্মাদের মতো ভালোবেসে ফেলেছি, তাকে ছাড়া থাকবো কি করে, বাঁচবো কি করে আমি? শুনলেন তো আমার জীবনের অজানা কথা? কেমন লাগলো জানাবেন। হ্যাঁ, এরকম অজানা আরো অনেক কথা আপনাদের বলবো, শুনতে থাকুন সত্যি সাবিত্রী নোয়ার গল্প জাহাজে। নানা স্বাদের গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন নোয়া গল্প জাহাজ। প্রেস করুন বেল আইকন।